গল্পের নাম আমার একলা আকাশ। লিখেছেন মুন্নি আক্তার প্রিয়া। গল্পের দ্বিতীয় অংশ। আদনান চট্টগ্রাম চলে গেছে আজ 3 দিন। এই 3 দিনে প্রাপ্তি অতিষ্ঠ হয়ে উঠেছে। আদনান চলে গেছে ঠিক এজন্য নয়, বরঞ্চ রায়হানের মানসিক অত্যাচারে। বাড়ি থেকে বের হলেই ওর সঙ্গে দেখা হচ্ছে। হুটহাট কোত্থেকে চলে আসে কে জানে। প্রাপ্তির মনে হয় সর্বদাই বোধ হয় ওর ওপর নজর রাখার জন্য লোকজন ঠিক করে রেখেছে রায়হান। বিরক্ত হয়ে ভার্সিটিতে যাওয়াও বন্ধ করে দিয়েছে প্রাপ্তি। তখন থেকে আবার শুরু হয়েছে ফোনের ওপর জুলুম। একের পর নতুন নাম্বার থেকে ফোন দিচ্ছে আর প্রাপ্তি ব্লক করে রাখছে। বিরক্ত হয়ে সিমও খুলে ফেলল। রায়হান তাতেও সন্তুষ্ট হল না। এবার সে হোয়াটসঅ্যাপে ওইসব নাম্বার থেকে কল মেসেজ করতে থাকে, ফেসবুকে কমেন্ট করে, মেসেজ করে। প্রাপ্তি আর এসব নিতে পারছিল না। সে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে ফেসবুক আইডিও ডিএক্টিভেট করে রাখে। কেউ ওর সাথে যোগাযোগই করতে পারবে না। ভাগ্যিস বাড়িতে ওয়াইফাই আছে। তাই বোরিংনেস কাটাতে সে ইউটিউবে গিয়ে গান, মুভি, ভিডিও দেখতে থাকে। তবে কোনো কিছুতেই স্বস্তি পায় না। এভাবে কতদিনই বা সে ঘরবন্দি হয়ে থাকবে? কতদিন সে সবার সাথে যোগাযোগ অফ রাখবে? রায়হানের এমন পাগলামি দেখে খারাপও লাগে। আবার সে এটাও বুঝতে পারে যে এই পাগলামিগুলো ভালোবাসা নয়। রায়হানের মনের ভেতর চেপে থাকা রাগ ও জেদ। সত্যিকার অর্থে সে প্রাপ্তিকে ভালোবাসে না, এটা প্রাপ্তি ওর চোখ দেখেই বুঝেছে। এছাড়া রায়হানের হাবভাব কিংবা কথাবার্তায়, আচরণে কোথাও ভালোবাসার আভাস অনুভব করেনি। বিষয়টা সে ওর বাবা মাকেও জানিয়েছে। দ্বিতীয় একটা সুযোগ চাওয়া ব্যতীত অন্য কোনো রকম হ্যারাজ করে না বলে তারা ভেবেছিল হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই তো ঠিক হয়নি। তাই প্রাপ্তির বাবা বলেছেন, রায়হান যদি ফের বিরক্ত করে তাহলে তারা পুলিশের কাছে যাবে। প্রাপ্তি এসব পুলিশি ঝামেলায় জড়াতে চাইছিল না। এলাকায় তাদের একটা সম্মান রয়েছে। মানুষজন কিভাবে তিল থেকে তাল বানিয়ে ফেলবে এটা সকলের ধারণারও বাইরে। প্রাপ্তির সাথে সুমনা বেগমও একমত পোষণ করেন। কিন্তু দ্বিতীয় কোনো রাস্তাও তো নেই রায়হানকে সরানোর। তাই প্রাপ্তি ভাবে এবার সে নিজে রায়হানের সাথে কথা বলবে এবং সুন্দর করে বোঝাবে। পুনরায় ফোনে সিম তুলে রায়হানকে ফোন করে। নিজে থেকেই দেখা করতে বলে। বিকেল 4টা নাগাদ ভার্সিটির সামনে থাকা রেস্টুরেন্টে দুজনে দেখা করে। প্রাপ্তি যাওয়ার আগেই রায়হান অপেক্ষা করছিল। প্রাপ্তি নিঃশব্দে গিয়ে রায়হানের সামনের চেয়ারে বসে। কেমন আছো? জিজ্ঞেস করে রায়হান। ভালো, আর থাকতে দিচ্ছ কোথায়? রায়হান বাঁকা হাসে। চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে বলে, ব্যাক করতে বাধ্য হলে তাহলে? তোমায় কে বলল আমি ব্যাক করতে এসেছি? আমি সবকিছু মিটমাট করতে এসেছি। রায়হানের কপালে ভাঁজ পড়ে। হাসার চেষ্টা করে বলে, মানে খুব সহজ। তোমার এইসব পেইন আর নেওয়া যাচ্ছে না। আমি বিরক্ত। তোমার প্রতি যেই অনুভূতি আমার ছিল সেটা আর নেই সেদিনের পর থেকে। কেন বুঝতে চাইছ না এই বিষয়টা? ভালোবাসি না আর আমি তোমাকে। রায়হান ক্রূর হেসে বলে, তোমায় কে বলল ভালোবাসার জন্য আমি তোমাকে ফিরে পেতে চাইছি? প্রাপ্তি অপ্রস্তুত হয়ে বলে, মানে? তার আগে এটা বলো তো, আমার চোখে কি তুমি তোমার জন্য ভালোবাসা দেখতে পাও? না। জানি। কারণ আমি যে তোমায় ভালোবাসি না। যদি ভালোবাসতাম তুমি বুঝতে পারতে। তখন আর আমার থেকে দূরে থাকতে পারতে না। তুমি সব বোঝো বলেই নিজেকে স্ট্রং করে রাখতে পারছো। কিন্তু আমার যে তোমাকে চাই। তোমাকে পাওয়ার জন্য কি না করেছি? বিয়ের প্রস্তাব পর্যন্ত নিয়ে গেলাম, সেখানেও আদনান বাধা হয়ে দাঁড়ালো। এখন আর কোনো ঝামেলা আমি চাচ্ছি না প্রাপ্তি। তুমি যদি বলো বিয়ে করবে তাহলে আমি তাতেও রাজি। যদি বলো বিয়ে করবে না, তাতেও সমস্যা নেই। কিন্তু কথা একটাই, তোমাকে আমার চাই। সেটা এক রাতের জন্য হলেও। প্রাপ্তি স্তব্ধ হয়ে রায়হানের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড বাদে সজোরে থাপ্পড় বসায় রায়হানের গালে। রেস্টুরেন্টের উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। প্রাপ্তির চোখে পানি টলমল করছে অপমানে।
সে দাঁতে দাঁত চেপে বলল, ভেবেছিলাম অল্প কিছু মনুষ্যত্ব হলেও তোমার মাঝে আছে, কিন্তু এখন তো দেখছি তুমি বিকৃতি মস্তিষ্কের মানুষ। তোমার কি ধারণা তুমি ঠান্ডা মাথায় থ্রেড দিলেই আমি ভয় পেয়ে যাব, রাজি হয়ে যাব? ভেবেছিলাম তোমায় বুঝিয়ে বললে তুমি বুঝবে, কিন্তু এখন দেখছি তুমি শোধরানোর মতো ছেলে নও। এবার সত্যিই আমি পুলিশের সাহায্য নেব। প্রাপ্তি বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। বাড়িতে না গিয়ে সোজা ফিরোজ ইসলামের অফিসে যায়। পথেই সে বাবাকে ফোন করে রাখে। ওখান থেকে বাবা মেয়ে থানায় যায়। একটা মানুষকে বারবার সুযোগ দেওয়া ঠিক নয়, এটাও এক ধরনের অন্যায়। ফিরোজ ইসলাম আর সুমনা বেগম চিন্তায় পড়ে যান। কতদিন এভাবে তারা প্রাপ্তিকে সামলে রাখবে? খারাপ মানুষেরা কতভাবেই তো ক্ষতি করতে পারে। কাছের আত্মীয় স্বজনরা বুদ্ধি দেয় প্রাপ্তিকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। প্রথম একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও পরে তারাও এই সিদ্ধান্তে অটল হয়। ভালো একটা ছেলে খুঁজতে থাকে সবাই প্রাপ্তির অজান্তেই। থানায় যাওয়ার পর থেকে রায়হান আর ফোন দেয়নি। বাড়ি থেকে বের না হওয়ায় দেখাও হয়নি। প্রাপ্তির মাঝে মাঝেই ইচ্ছে হয় আদনানের সাথে একটু কথা বলার, কিন্তু আদনান তো আদনানই। ভীষণ ব্যস্ত মানুষ সে। ও চলে যাওয়ার পর যে এত কিছু হয়ে গেল তবুও একটাবার ফোন দিয়ে প্রাপ্তির সাথে কোনো কথা বলেনি। সুমনা বেগম আর ফিরোজ ইসলামের সাথেই ফোনে যা আলাপ করার করেছে। প্রাপ্তিকে একটু ফোন দিল কিই বা এমন হয়। সন্ধ্যায় রুমে বসে ড্রয়িং করছিল প্রাপ্তি। তার আর্ট করার হাত বেশ ভালো, তাই মাঝে মাঝেই সে রং, তুলি, পেপার, পেন্সিল এসব নিয়ে বসে। মন খারাপ হলেও আর্ট করতে বসে। এতে সুবিধা এই, যতক্ষণ আর্ট করে ততক্ষণ মন আর অন্য কোথাও যায় না। সুমনা বেগম মেরুন রঙের একটা শাড়ি এনে বললেন, কি করছিস? আর্ট করছিস? পরে করিস, উঠে আয় এখন। প্রাপ্তি সোজা হয়ে বলল, কেন? শাড়ি এনেছ কেন? কোথাও যাবে নাকি? আরে না, কিছু মেহমান আসবে। তোর শাড়ি কেন? তোকে দেখতে আসবে। প্রাপ্তি চোখ দুটো কপালে তুলে বলে, এসবের মানে কি? তোমরা সত্যি সত্যি আমাকে বিয়ে দিতে চাইছ? অসুবিধা কি? আর কেন চাচ্ছি তুই নিজেও সেটা ভালো করে জানিস। রায়হান তো এখন আর আমাকে বিরক্ত করে না, মা। এখন করে না মানে যে পরেও করবে না তার গ্যারান্টি কি? বিপদ কখনো বলে কয়ে আসে না প্রাপ্তি। মা প্লিজ। তাই বলে বিয়েই একমাত্র সমাধান নয় নিশ্চয়ই। তোর কথা পড়ে শুনব। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। তোর বাবা উনাদের এগিয়ে আনতে গেছে। এখন তর্ক করলে যে ঝামেলা বাড়বে প্রাপ্তি সেটা ভালো করেই জানে। তবে যাই হয়ে যাক না কেন, সে বিয়ে করতে চায় না এখনই। তার ইন্টেনশন অন্য কিছু। জীবনে ভালো কিছু করার পাশাপাশি একটা অনাকাঙ্ক্ষিত সত্যি হচ্ছে সে আদনানকে ভালোবাসে। এতদিন এটা সে বুঝত আর আজ সেটা আরও বেশি উপলব্ধি করতে পারছে। যতবার সে কল্পনা করছে অন্য কারো সাথে তার বিয়ে হয়ে যাবে, ততবার তার বুক কেঁপে ওঠে। অসহ্য যন্ত্রণা হয়। সে আদনানকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করবে? প্রাপ্তিকে সাজিয়ে গুজিয়ে ছেলেপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনই এসেছে, শুধু ছেলে বাদে। সবাই বিভিন্ন রকম প্রশ্ন করে প্রাপ্তিকে। ভদ্রতা হোক বা সৌজন্যের খাতিরে হোক, প্রাপ্তি সব প্রশ্নের উত্তর দেয় ঠিকঠাক। সবারই প্রাপ্তিকে পছন্দ হয়। যাওয়ার আগে তারা স্পষ্টভাবেই বলে যায় প্রাপ্তিকে তাদের পছন্দ হয়েছে এবং তারা ওদেরকেও বাড়িতে দাওয়াত করে ছেলে দেখার জন্য। রুমে এসে শাড়ি চুড়ি সব খুলে নর্মাল ড্রেস পরে শুয়েছিল প্রাপ্তি। সুমনা বেগম খুশি খুশি মনে রুমে আসেন। তার হাতে কয়েকটা ছবি। প্রাপ্তি শোয়া থেকে উঠে বসে। সুমনা বেগম প্রাপ্তির চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলেন, আমার সোনার টুকরা মেয়ে, সবার পছন্দ হয়েছে তোকে। প্রাপ্তি মলিন মুখে দৃষ্টি নত করে বসে আছে। তিনি ছবিগুলো প্রাপ্তির হাতে দিয়ে বললেন, ছেলের ছবি দেখ, সুন্দর আছে। তিনি চলে যাওয়ার পর অনিচ্ছায় ছবিটিতে একবার চোখ বুলাল প্রাপ্তি। হ্যাঁ, ছেলেটি আসলেই সুন্দর, কিন্তু সৌন্দর্যে কি আসে যায়? সে তো ভালোবাসে আদনানকে। আচ্ছা, আদনান কি জানে প্রাপ্তির যে বিয়ের কথাবার্তা চলছে? সে বালিশের নিচ থেকে ফোন বের করে আদনানকে কল করে, কিন্তু নাম্বার বন্ধ।
সারা রাতেও আদনানের নাম্বার আর খোলা পাওয়া যায়নি। পরের দিন সকালে নাম্বার তো খোলা পাওয়া গেছে, কিন্তু কথা হয়নি। প্রাপ্তির কথা শোনার আগেই আদনান বলেছে, অফিসে আছি প্রাপ্তি, ভীষণ ব্যস্ত এখন, একটা প্রজেক্ট নিয়ে খুব সমস্যায়ও আছি, চাকরিটা নাও থাকতে পারে বুঝলি, একটু দোয়া করিস প্লিজ। প্রাপ্তির উল্টো মন খারাপ হয়ে গেল আদনানের কথা শুনে। নিজের মন খারাপের কথাটি আর বলা হয়ে উঠল না, শুধু ছোট করে বলল, আচ্ছা। ভার্সিটিতে গিয়ে ত্রিধা আর অঙ্কিতাকেও বিয়ের কথা শেয়ার করল প্রাপ্তি। সব শুনে ওরা দুজনও বলে, বিয়েটা করে ফেললেই তো ভালো হয় প্রাপ্তি, যা শুনলাম ছেলের অবস্থা তো ভালোই, বিয়ের পরও পড়াশোনা করা যায়, তাহলে আর সমস্যা কি বল। প্রাপ্তি করুণ দৃষ্টিতে তাকায় বান্ধবীদের দিকে। সবাই ওর ভালোটাই দেখছে, কিন্তু কেউ মনের খবরটা জানতে চাইছে না, বুঝতে চাইছে না। সে মুখ ফুটে এই কথাটি বলতেও পারছে না কাউকে। সে না হয় আদনানকে ভালোবাসে, কিন্তু আদনানও কি প্রাপ্তিকে ভালোবাসে? প্রাপ্তির সাথে আদনানের কথা হলো রাতে। অনেক ভয়ে ভয়ে আদনানকে ফোন করেছে, ভেবেছে রাগ টাগ দেখাবে, কিন্তু এমন কিছুই হয়নি। উল্টো আদনান বেশ স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, কেমন আছিস? প্রাপ্তি ছোট করে বলল, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। খেয়েছ? হ্যাঁ। কথা আগাচ্ছিল না। আদনান বোধ হয় এখনো কিছু নিয়ে ব্যস্ত। প্রাপ্তি একটুখানি সময় চুপ করে থেকে বলল, গতকাল পাত্রপক্ষ দেখতে এসেছিল আমায়। রায়হানের জন্য সবাই চাচ্ছে আমায় বিয়ে দিয়ে দিতে। আদনান ভাবলেশহীনভাবে বলল, জানি। অবাক হয় প্রাপ্তি, জেনেও এত স্বাভাবিক রিয়াকশন। সে বিস্মিত কণ্ঠেই জানতে চাইল, তুমি জানো? সবই জানো। ছেলে এবং ছেলের পরিবার তোকে অনেক পছন্দ করেছে। তোর বাড়ির লোকজনেরও ছেলেকে এবং ওর পরিবারকে ভালো লেগেছে। আজকে ছেলে দেখতে গেছিল তোর বাবা জানিস? কাল পরশু বিয়ের জন্য ফাইনাল ডেটও ফিক্সড করে ফেলবে। আর তোর জন্য একটা সুখবরও আছে। বিয়ের পর বরের সাথে পার্মানেন্ট কানাডায় থাকবি। আরামে, সুখে শান্তিতে জীবন কাটাবি। কি কপাল রে তোর প্রাপ্তি। প্রাপ্তি স্তব্ধ ও বাক্রুদ্ধ হয়ে যায়। আদনানের কথা বলার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে, প্রাপ্তির বিয়ে হবে শুনে সেও খুশি। আদনান একটু আনমনা স্বরে বলল, ভাবতেই কেমন অবাক লাগে তাই না? সেই ছোট্ট প্রাপ্তি নাকি এত বড় হয়ে গেছে যে, তার এখন বিয়ে হবে। প্রাপ্তি ফোনের লাইন কেটে দিল। আর কিছু বলার নেই তার। আদনান দুবার কল ব্যাক করা সত্ত্বেও প্রাপ্তি আর ফোন রিসিভ করেনি। দুচোখ থেকে টপটপ করে পানি পড়ছে। বুক ভেঙে কান্না পাচ্ছে তার। কেন এত কষ্ট হচ্ছে কে জানে। আদনান না ভালোবাসুক তাতে তো সমস্যা নেই, কিন্তু আদনান ব্যতীত অন্য কাউকে সে বিয়ে করবে এটা তো ভাবতেই পারছে না। কল্পনা করাও দুষ্কর। ঘুমানোর আগে সুমনা বেগম প্রাপ্তির রুমে একবার আসেন। মন খারাপ করে শুয়েছিল প্রাপ্তি। সুমনা বেগম পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ছেলেকে দেখে এসেছে আজ তোর বাবা। ছেলে ভদ্র, সুন্দর, পরিবারও অনেক ভালো। দুই পরিবারেরই সম্মতি আছে। ছেলেও তোকে খুব পছন্দ করেছে। রায়হানের সাথে তোর এখন আর সম্পর্ক নেই জানি, কিন্তু তবুও জানতে চাচ্ছি, তুই কি রায়হানকে এখনো ভালোবাসিস কিংবা অন্য কাউকে? প্রাপ্তির চোখের কোণা বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখের দৃশ্যপটে আদনানের মুখটি ভেসে ওঠে। গোপনে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, না। যাক, আলহামদুলিল্লাহ। বিয়েতে অমত আছে? না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে তিনি প্রাপ্তির মাথায় চুমু খেয়ে বললেন, ছেলে তোকে ফোন দিবে আজ। কথা বলিস। আর তোরা কাল সময় সুযোগ বুঝে দেখা করে নিজেদের মধ্যে কথা বলে নিস। প্রাপ্তি আর কিছুই বলল না। সুমনা বেগম যাওয়ার আগে রুমের লাইট নিভিয়ে দিয়ে যায়। অন্ধকার রুমে হুহু করে কেঁদে ওঠে প্রাপ্তি। সারারাত কান্নাকাটি করে করে চোখ মুখ ফুলে গেছে। মাথাও প্রচণ্ড ব্যথা করছে। ঘুম হয়নি তাই চোখেও অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে। রাতে বেশ কয়েকবার আননোন নাম্বার থেকে ফোন এসেছিল।
নাম্বারটি অপরিচিত হলেও প্রাপ্তি বুঝতে পেরেছিল সেই ছেলেটাই ফোন করেছে যার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। ভোর 6টা নাগাদ ক্লান্ত হয়ে চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছিল। 9টায় এসে সুমনা বেগম ঘুম থেকে জাগিয়ে রেডি হতে বলে দিয়েছেন। আর একটা নাম্বারও দিয়ে গেছেন। প্রাপ্তি জানতে চেয়েছিল, এটা কার নাম্বার? সুমনা বেগম চলে যাওয়ার আগে মুচকি হেসে বলেছেন, শান্তর। তোকে ফোন করে কোথায় দেখা করবি জায়গা ঠিক করে নিতে বলেছে। আর তোর চোখ মুখের কেন এই অবস্থা হয়েছে? সারা রাত কি ঘুমাসনি? প্রাপ্তির কান্না উপচে আসতে চাইছে। সে কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, ঠান্ডা লেগেছে হুট করে। তুমি নাস্তা রেডি করো। তিনি চলে যাওয়ার পর আয়নার সামনে দাঁড়িয়ে শব্দ করে কেঁদে ওঠে প্রাপ্তি। পরক্ষণেই মুখের ওপর হাত চেপে ধরে। কি অসহ্য যন্ত্রণা বুকের ভেতর প্রলয়ঙ্করী ঝড় তুলছে প্রাপ্তি কাউকে সেটা বোঝাতে পারবে না। নিজেকে সামলে নেয়। এভাবে ভেঙে পড়লে তো চলবে না। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আবার ফিরে আসে। লং সাদা টপসের সাথে হালকা নীল রঙের একটা জিন্স পরেছে সে। গলায় প্রিন্টের কালারিং স্কার্ফ। চুলগুলো উঁচু করে ঝুটি করে নিয়েছে। হাতঘড়ি পরতে পরতে ড্রেসিং টেবিলের ওপর থেকে কাগজটি তুলে নেয়। শান্তর সাথে কথা বলে জেনে নেয় কোন কফি শপে যাবে। সময়ের একটু আগেই সে বাড়ি থেকে বের হয়। বিধ্বস্ত, ভাঙা মন নিয়ে সে পথ চলতে শুরু করে। কফি শপে গিয়ে দেখতে পায় শান্ত আগে থেকেই অপেক্ষা করছে। প্রাপ্তি কফি শপে ঢোকা মাত্রই শান্ত হাত উঁচু করে ইশারা করে। প্রাপ্তি দীর্ঘশ্বাস নিয়ে সেদিকে এগিয়ে যায়। দুজনে চুপচাপ মুখোমুখি বসে আছে। কেউই কোনো কথা বলছে না। নীরবতা কাটাতে শান্ত নিজে থেকেই বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? প্রাপ্তি মুখ তুলে তাকাল। স্মিত হেসে বলল, না। কিছু অর্ডার করুন। মেনু কার্ড এগিয়ে দিয়ে বলল শান্ত। এখানে চা আর কফি ছাড়া কিছু পাওয়া যায় না। শান্ত একটু যেন আপসেট হল। সেভাবেই বলল, ওহ, তাহলে অন্য কোথাও দেখা করলেন না কেন? প্রথমবার মিট করছি আমরা। শুধু চা, কফি খাওয়াব? এটাই এনাফ। বলে প্রাপ্তি ওয়েটারকে ডেকে 2 কাপ কফি অর্ডার করে। শান্ত কিছুক্ষণ ইতস্তত করে তাকিয়ে থাকে। প্রাপ্তি নিজেও স্বস্তি পাচ্ছিল না। গতকাল এতগুলো ফোন করার পরও কেন সে ফোন রিসিভ করেনি জানতে চাইলে কি বলবে? সরি। ভাবনায় পানি ঢেলে প্রাপ্তি অবাক হয়ে তাকায় শান্তর দিকে। এক হিসেবে সরি তো তার বলার কথা। তাহলে শান্ত কেন বলছে? প্রাপ্তির প্রশ্ন করতে হলো না। শান্ত নিজে থেকেই বলল, গতকাল আমার ফোন করার কথা ছিল। কিন্তু আপনার নাম্বারটা আমি ভুল তুলেছিলাম। মানে সব ঠিকঠাক ছিল। শুধু একটা ডিজিট কম তুলেছিলাম। বিষয়টা খেয়াল করেছি রাতে আপনাকে কল করতে গিয়ে। আব্বুর কাছে যে চাইব তাও পারিনি। লজ্জা লাগছিল আর কি। প্রাপ্তি এখনো বিস্ময় নিয়েই তাকিয়ে রয়েছে। শান্ত যদি কল না করে তাহলে এতগুলো কল আর কে করবে? তাও আবার আননোন নাম্বার থেকে। রায়হান না তো? আবারও কি বিরক্ত করা শুরু করেছে? নাকি অন্য কেউ? প্রশ্নে প্রশ্নে তার মাথাই খারাপ হয়ে যাচ্ছিল। শান্তর সামনেও স্বাভাবিক থাকতে পারছিল না। এর মাঝেই কফি এসে পড়ে। শান্ত নিজেও চুপচাপ আর শান্ত স্বভাবের। প্রাপ্তির মতোই চুপচাপ থাকার ভূমিকা পালন করছে। কথা একদমই আগাচ্ছিল না। অস্বস্তিতে গাঁট হয়ে বসে থাকা প্রাপ্তি বলল, তারপর? আমার সম্পর্কে কিছু জানার আছে? আমি আসলেও তেমন কিছুই জানি না। তো, আপনি চাইলে বলতে পারেন। নাম তো নিশ্চয়ই জানেন। শান্ত। বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা বোন আছে। গত বছর বিয়ে হয়েছে ওর। বর্তমানে আমি কানাডায় জব করি। পড়াশোনা শেষ করে সেখানেই জব করে সেটেলড হয়ে গেছি। ছুটিতে এসেছিলাম বাংলাদেশে। বাবা মা চেপে ধরেছে এবার বিয়ে করতেই হবে। আমিও ভাবলাম, বয়স তো আর কম হয়নি। এবার বিয়েটা করাই উচিত। এতগুলো কথার পিঠেও প্রাপ্তি কিছুই বলতে পারল না। শান্ত একটু ইতস্তত করেই বলল, একটা রিলেশনও ছিল আমার। কিন্তু মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তখন আমি অনার্স 3rd ইয়ারে পড়তাম। আপনাকে কেন বিয়ে করেনি? শান্ত হাসার চেষ্টা করে বলল, জানি না। অনেকবার কারণ জানতে চেয়েছিলাম। বলেনি। ওহ।
কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। জি। আপনার অন্য কোথাও সম্পর্ক আছে? পরিবারের চাপে বিয়ে করছেন না তো? ছিল। এখন আর নেই। ফাইন। শান্তর বলার মতো কিছু ছিল না। এদিকে প্রাপ্তি অস্থির হয়ে আছে কতক্ষণে বাড়িতে যাবে। ওই নাম্বারটা সে যার ভাবছে তার নয় তো? এটাই জানতে হবে আগে। কফি শেষ দুজনের। শান্ত টেবিলের ওপর দুহাত রেখে বলল, দেখুন, একটা কথা আমি আপনাকেই সরাসরি বলতে চাই। ছবি দেখেই আপনাকে আমার ভালো লেগেছে। সামনাসামনি দেখে ভালো লাগা আরও বেড়েছে। সো, আমার কোনো সমস্যা নেই বিয়েতে। ভয় নেই, আপনাকেও এখনই কিছু বলতে হবে না। আমাকে দেখে পছন্দ হয়েছে কিনা, অথবা আমায় নিয়ে কোনো সমস্যা আছে কিনা এসব বাড়িতে গিয়ে বললেই হবে। প্রত্যুত্তরে প্রাপ্তি মৃদু হাসল শুধু। শান্ত বাইকে করে বাড়ি অবধি এগিয়ে দিতে চেয়েছিল। প্রাপ্তি রাজি হয়নি আর শান্তও জোর করেনি। প্রাপ্তির ইচ্ছেকেই সম্মান জানিয়েছে। প্রাপ্তির যাওয়ার জন্য একটা রিকশা ঠিক করে দিয়েছে শুধু। হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে বিছানায় বসে ফোনের নাম্বারটি ভালো করে দেখে প্রাপ্তি। গতকাল রাতে ফোন আসা নাম্বারটির সাথে কাগজের নাম্বারটির মিল নেই। তাহলে রাতে কে ফোন করেছিল? আদনান নয়তো? সে কৌতূহল বশত রাতের নাম্বারটিতে কল করে। 3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ করে ওপাশ থেকে বলে, হ্যালো। প্রাপ্তির বুক কেঁপে ওঠে আদনানের কণ্ঠ শুনে। সে ঠিক শুনছে তো? নাকি কোনো ঘোরের মধ্যে আছে? ওপাশ থেকে একই কণ্ঠ ভেসে এলো, হ্যালো, প্রাপ্তি। প্রাপ্তি কান থেকে ফোনটি সরিয়ে নাম্বারটি আবার দেখে। ওপাশ থেকে আবারও ভেসে আসে, কথা বলছিস না কেন? শুনতে পাচ্ছিস? প্রাপ্তি ফাঁকা ঢোক গিলে বলে, হু। অজান্তেই মনে আসার আলো দেখতে পায়। আদনান ফোন করেছিল গতকাল। কিন্তু কেন? কেন সে অন্য নাম্বার থেকে এতবার তাকে ফোন করেছিল? তবে কি আদনানও? উত্তেজনায় হাত পা কাঁপা শুরু হয়ে গেছে প্রাপ্তির। আদনান বলল, রাতে এতবার ফোন দিলাম ধরিসনি কেন? এই নাম্বার কার? আমারই। ওই সিমে টাকা নাই, তাই এই নাম্বার থেকে কল করেছিলাম। প্রাপ্তি নিশ্চুপ। কাঙ্ক্ষিত কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছে সে। আদনান বলল, কেন রিসিভ করিসনি? প্রাপ্তি সত্যি কথাটাই বলে দিল, আমি ভেবেছিলাম ওই ছেলে ফোন করেছিল। কার কথা বলছিস? শান্ত ভাইয়া? হুম। তার ফোন করার কথা ছিল নাকি? আচ্ছা, যদি সেই ফোন করত? কেন ধরিসনি? কথা বলতে ইচ্ছে করেনি। তুমি কেন এতবার ফোন করেছিলে? তুই ওভাবে ফোন রেখে দিলই তাই। এসব বাদ দে। যার সাথে বিয়ের কথা প্রায় ঠিক, তার সাথে কথা বলতে ইচ্ছে করে না? প্রাপ্তি হতাশ হয়ে বলে, তুমি এমনিই ফোন করেছিলে? তোকে ফোন করতে এখন কারণও লাগবে? ওহো, তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে। কদিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি। তোকে তো আর এমনি এমনি কারণ ছাড়া ফোন করা যাবে না। আদনান। ফুপিয়ে ডাকে প্রাপ্তি। আদনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে সিরিয়াস হয়ে বলে, প্রাপ্তি। কি হয়েছে? কাঁদছিস তুই? প্রাপ্তির কান্নার গতি বাড়ে। হাউমাউ করে কাঁদতে শুরু করে সে। ওপাশ থেকে আদনান বলে, কেন কাঁদছিস তুই? একটা সত্যি কথা বলবি? প্রাপ্তি তখনও কাঁদছিল। আদনান বলে, তুই কি এখনো রায়হানকে ভালোবাসিস? কান্না থেমে যায় প্রাপ্তির। স্তব্ধ হয়ে যায় সে আদনানের কথা শুনে। প্রাপ্তির কান্না করার কারণ সে এটা ধরে নিল? অন্য কিছু আর তার মাথায় এলো না? সে ফুপিয়ে ফুপিয়ে বলল, না। এরপর ফোন রেখে চোখের পানি মুছে নিল। প্রচণ্ড অভিমান এসে বুকে ভর করেছে। এতদিন আদনানের হাবভাব, কথা বলার ভঙ্গিতে মনে হতো সে আসলো যেই হুড়পড়ির কথা বলে, সেটা প্রাপ্তি নিজেই। বুঝতে অনেকটা দেরি হলেও যে পরে সে সত্যিটা ধরতে পেরেছিল এটা ভেবেই সে আনন্দিত ছিল। কিন্তু না, সে তো ভুল। সে আদনানের হুর নয়। তার হুর অন্য কেউ। সে কেউ নয় আদনানের। কেউ না। অভিমানী প্রাপ্তি তৎক্ষণাৎ বাবা মায়ের রুমে গিয়ে বলে, উনাকে আমার পছন্দ হয়েছে। এই বিয়েতে আমি রাজি। প্রাপ্তির সম্মতি মুহূর্তেই যেন পুরো বাড়িতে বিয়ের আমেজ নিয়ে এসেছে। ফিরোজ ইসলাম, সুমনা বেগম সবাইকে ফোন দিয়ে এখনই এই সুখবরটি জানিয়ে দিচ্ছে।
শান্তর পরিবার রাতে আসবে বিয়ের পাকা কথা বলতে। এই ব্যাপারে প্রাপ্তির কোনো মতামত আছে কিনা জানতে চাইলে প্রাপ্তি জানায়, 2 মাস পর তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। তাই পরীক্ষা শেষেই সে বিয়েটা করতে চায়। 2 পরিবারের কেউই কোনো আপত্তি করেনি। কথা হয়, বিয়ে 2 মাস পরে হলেও এঙ্গেজমেন্ট এখনই হবে। এঙ্গেজমেন্ট শেষে শান্ত ফের কানাডা চলে যাবে। প্রাপ্তির পরীক্ষা শেষ হলে ওখান থেকেই বিয়ের শপিং করে নিয়ে আসবে। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একদম ঘরোয়াভাবে। মেহমান বলতে কাছের আত্মীয় স্বজনরা এসেছে শুধু। আদনান কাজের প্রেসারে আছে তাই আসতে পারেনি। প্রাপ্তি মনে মনে এটাই চেয়েছিল। কে জানে আদনান এলে সে নিজেকে ঠিক রাখতে পারত কিনা। বেশ সুষ্ঠুভাবেই এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। মেহমান সব চলে যাওয়ার পর প্রাপ্তি ঘরে গিয়ে দরজা লক করে দেয়। এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাগুলো আর আটকে রাখা সম্ভব হচ্ছিল না। সে কোনোভাবেই আদনানকে মন থেকে সরাতে পারছে না। কিভাবেই বা সরাবে? হুট করে মানুষ ভালোবাসতে পারলেও হুট করে যে ভুলে যাওয়া যায় না। আর এই অনুভূতি, নিয়মটা বড্ড বাজে। বড্ড। কেন মানুষ তার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না? এই অবাধ্য মনটা বারবার তার মালকিনের অবাধ্য হয়ে অন্যের জন্য কাঁদবে কেন? এত কেন কোনো উত্তর প্রাপ্তির কাছে নেই। সে যে বড্ড অসহায়, নিঃসঙ্গ। এঙ্গেজমেন্টের পর থেকে প্রতিদিন নিয়ম করে শান্ত ফোন দিত প্রাপ্তিকে। কথা খুব বেশি এগোত না। কারণ বেশিরভাগ সময়ই কথা বলার অভাবে প্রাপ্তি চুপ করে থাকত। কি বলবে খুঁজেই পেত না। শান্ত অবশ্য বিরক্ত হতো না। সেও নর্মাল কথাবার্তা বলে ফোন রেখে দিত। পাশাপাশি প্রাপ্তি এবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে মন স্থির করল। সারাক্ষণ আদনানের বিরহে পড়লে পরীক্ষা তো আর ভালো হবে না। রেজাল্ট ভালো না হলে দেখা যাবে ওই মানুষটাই সবচেয়ে বেশি কথা শোনাবে। পড়তে বসেও প্রাপ্তি খেয়াল করে তার মন পড়ার মধ্যে নেই। কিছুক্ষণ পরপর সে ভারী নিঃশ্বাস ত্যাগ করে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। পরক্ষণেই আবার সে নিজেকে মানিয়ে নেয়। এতটা অস্থির হয়ে পড়লে তো সমস্যা। বই বুকে জড়িয়েই সে শুয়ে পড়ে। সুমনা বেগম তখন রুমে প্রবেশ করে বলেন, কিরে শুয়ে আছিস যে? শরীর খারাপ? প্রাপ্তি নিজেকে সামলে নিয়ে বলল, না ঠিক আছি। বলো, চোখ মুখের কি অবস্থা? যা মুখটা ধুয়ে নে। একটু ভালো করে থাকতে পারিস না এখন? শান্ত এসেছে, তাড়াতাড়ি আয়। প্রাপ্তি নিষ্পলক তাকিয়ে রইল। সুমনা বেগম যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। ফের পিছু তাকিয়ে বললেন, ও আদনানও এসেছে। শান্তর সাথে গল্প করছে বসে। তুই আয় তাড়াতাড়ি। আদনান এসেছে শুনে বুক কেঁপে ওঠে প্রাপ্তির। বইখাতা সব গুছিয়ে খুব ধীরেসুস্থেই ড্রয়িং রুমের দিকে এগুলো প্রাপ্তি। অথচ আদনানকে দেখার আকুতি, বুকের ভেতর বয়ে চলা ঝড় সবকিছুই হচ্ছে প্রচণ্ড গতিতে। তবুও সে নিজেকে বাইরে থেকে সহজ এবং সাবলীল দেখাচ্ছে অথবা নিজেকে খুব স্বাভাবিক প্রমাণ করার চেষ্টা করছে। প্রাপ্তি দূর থেকেই দেখতে পেল আদনান আর শান্ত হেসে হেসে কথা বলছে। অচেনা কেউ দুজনকে এখন দেখলে ভেবেই বসবে যে 2 বন্ধু গল্প করছে, যাদের বন্ধুত্বও আবার ভীষণ গাঢ়। সুমনা বেগম ট্রে হাতে নিয়ে কিচেন থেকে বের হচ্ছিলেন। প্রাপ্তিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তার কণ্ঠস্বরকে উদ্দেশ্য করেই আদনান এবং শান্ত দুজনেই প্রাপ্তির দিকে ফিরে তাকায়। প্রাপ্তিও একবার সেদিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল। এটা নিয়ে যা। প্রাপ্তির হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে সুমনা বেগম ফের রান্নাঘরে চলে গেলেন। প্রাপ্তির হাত অস্বাভাবিকভাবে কাঁপছিল। এমনকি সামনে আগাতে গিয়ে খেয়াল হলো তার পাও কাঁপছে। অথচ এমনটা কেন হচ্ছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। সামনে গিয়ে সে চায়ের কাপ আগে শান্তর দিকে এগিয়ে দেয়। শান্ত কাপটি হাতে নিয়ে বলল, আপনার হাত কাঁপছে কেন? প্রাপ্তি অস্বস্তিতে একটু হাসার চেষ্টা করল। শান্ত মৃদুভাবে প্রাপ্তির হাত ধরে পাশে বসাল। ক্ষীণস্বরে জিজ্ঞেস করল, অসুস্থ আপনি? চোখ মুখ এমন কেন? মনে হচ্ছে শরীর দুর্বল। না না ঠিক আছি আমি, বলে অন্য চায়ের কাপটি তুলতে যাওয়ার আগেই আদনান বলল, তুই বস, আমি নিয়ে নিচ্ছি। প্রাপ্তি কিছুটা স্থির হয়ে বসে রইল।
অনেকটা কাঠের পুতুলের মতোই বলা চলে। সে না তাকিয়েও স্পষ্ট বুঝতে পারছিল চারজোড়া তীক্ষ্ণ চোখ তাকেই জরিপ করছে। সে অস্বস্তিকর মুহূর্ত এড়াতে দুজনের উদ্দেশ্যেই বলল, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। দুজনে এবার চায়ের কাপে চুমুক দেয়। আদনান ওদেরকে স্পেস দিয়ে চায়ের কাপ নিয়েই রান্নাঘরে সুমনা বেগমের কাছে চলে যায়। শান্ত তখন বলে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমি? কই না তো। তাহলে এমন লাগছে কেন? ঠিকমতো খাওয়া দাওয়াও বোধ হয় করছেন না। না আসলো সামনে পরীক্ষা তো, তাই আর কি। পরীক্ষা তো কি হয়েছে? খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু টেনশন করলেই হবে? প্লিজ প্রাপ্তি, নিজের যত্ন নেবেন। প্রাপ্তি তাকিয়ে হাসার চেষ্টা করল। প্রত্যুত্তরে শান্ত ও মৃদু হাসে। সে পাশ থেকে একটা প্যাকেট নিয়ে বলে, এটা আপনার জন্য। কি আছে এখানে? প্যাকেট হাতে নিয়ে জানতে চাইল প্রাপ্তি। শাড়ি। হঠাৎ শাড়ি কেন? মনে হলো শাড়িটিতে আপনাকে অনেক মানাবে। আপনার পছন্দ না হলে পরার দরকার নেই। প্রাপ্তি শাড়িটা না দেখেই শান্তর মন রক্ষার্থে বলল, অবশ্যই পছন্দ হবে। আর শাড়িটা আমি পরব। শান্ত হেসে বলল, মাই প্লেজার। এরপর সে হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন আমায় যেতে হবে। একটা কাজ আছে। খেয়ে যাবেন না? উহু, অন্য একদিন। শান্ত সুমনা বেগমের থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার আগে আদনানকেও বলে যায় যোগাযোগ রাখার জন্য। প্রাপ্তি রুমে চলে যাওয়ার সময় আদনান পেছনে থেকে ডেকে বলে, এটা নিবি না? প্রাপ্তি পিছু ফিরে তাকায়। আদনানের হাতে শাড়ির প্যাকেট। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার এগিয়ে আসে। আদনান ততক্ষণে প্যাকেট খুলে শাড়িটা বের করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, ওয়াও। প্রাপ্তি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আদনান ফের বলল, শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে রে প্রাপ্তি। তোকে দারুণ মানাবে। প্রাপ্তি কোনো প্রকার বাক্য বিনিময় না করেই নিজের রুমে ফিরে আসে। আদনানও যায় পিছু পিছু। এভাবে চলে আসলই কেন? জানতে চাইল আদনান। প্রাপ্তি কিছু না বলেই খাটের ওপর থেকে বইগুলো নিয়ে স্টাডি টেবিলে রাখছিল। উত্তর না পেয়ে প্রাপ্তিকে টেনে আয়নার সামনে দাঁড় করায় আদনান। বিরক্তিতে প্রাপ্তি সরে যেতে চাইলে আদনান পেছনে থেকে শাড়িটি প্রাপ্তির মাথায় দিয়ে মুখটা আয়নার দিকে ধরে বলে, দেখি না একবার, সত্যিই তোকে কত সুন্দর লাগছে শাড়িটিতে। আয়নার দিকে তাকাতেই বিরক্তিতে কুঁচকে থাকা চোখ মুখ স্বাভাবিক হয় তার। মাথার ওপর থাকা সোনালি পাড়ের আকাশী শাড়িটি তার নজর কাড়েনি। তার দৃষ্টি তো আটকে আছে আদনানের হাস্যোজ্জ্বল মুখটির দিকে। সে বুকের ভেতর প্রচণ্ড চিনচিনে ব্যথা অনুভব করে। কোনো কিছু না ভেবেই বলে ফেলে, ভালোবাসি। ভালোবাসি আদনান। আদনানের হাসি হাসি মুখটা নিভে যায় যেন। শাড়িটি রেখে সরে দাঁড়ায়। প্রাপ্তি মাথা নত করে চোখের পানি লুকানোর চেষ্টা করছে। পরক্ষণেই আদনান হাসতে হাসতে বলে, বাপরে, শান্ত ভাইয়াকে এখনই এত ভালোবাসিস? প্রাপ্তি চোখ তুলে তাকায় আদনানের দিকে, কিন্তু অবাক হয় না। সে তো আদনানকে চেনে। তার এই স্বভাবও সে জানে। তাই শাড়িটি বিছানার ওপর রেখে আবারও বইগুলো হাতে নেয়। আদনান বলে, তুই আমাকে এমন ইগনোর করছিস কেন? ইগনোর কেন করব? অবশ্যই ইগনোর করতেছিস। তোমার কেন মনে হচ্ছে আমি তোমায় ইগনোর করছি? তোর ব্যবহারে। ওহ আচ্ছা, কি আশ্চর্য। কথা বলার ধরনও কেমন পাল্টে গেছে তোর। প্রাপ্তি এবার আদনানের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, তাই? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকেই পাল্টে যখন অন্য একজনের হতে হচ্ছে, তখন কথা আর এমন কি? আদনান বুঝতে না পেরে বলল, মানে? কি বললি কিছুই বুঝলাম না। কিছু বলিনি। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে আসনি কেন? ওহ তুই এজন্য রেগে আছিস? কাজের খুব প্রেশার ছিল রে। এখন হঠাৎ এলে কেন? একটা চাকরির ইন্টারভিউ দিতে। চাকরিটা যদি হয়ে যায় তাহলে ঢাকাতেই চলে আসব। তাহলে তোমার পড়াশোনা? পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসব। ফ্রেন্ডের বাসায়ও থাকতে পারবো ওই কয়েকটা দিন। ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। ভালো। আদনান চাকরির ইন্টারভিউ দিয়ে পরের দিনই আবার চট্টগ্রাম ফিরে গিয়েছে। তার 5 দিন পরই শান্ত কানাডায় ব্যাক করেছে।
সেদিন এয়ারপোর্টে যাওয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য প্রাপ্তি যেতে পারেনি। শান্ত অবশ্য কানাডায় পৌঁছিয়ে প্রাপ্তিকে ইনফর্ম করেছে। দেশে থাকাকালীন সময়ে শান্ত যতটা ফ্রি ছিল, কানাডায় যাওয়ার পর তার ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। যেহেতু বিয়ের জন্য 2 মাস পর আবার তাকে বাংলাদেশে আসতে হবে, তাই এখন কাজের প্রেশারও বেশি। 3 বেলা নিয়ম করে কথা বলার সুযোগ না হলেও প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়ম মেনেই প্রাপ্তিকে কল করে সে। নিয়মের ব্যাঘাত ঘটে প্রাপ্তির বেলাতে এসে। মাঝে মাঝে সে এড়িয়ে যায়, কথা বলতে ইচ্ছে করে না, প্রচণ্ড অনীহা নিয়ে কথাও চালিয়ে যাওয়া যায় না। অথচ কিছুদিন পর থেকে এই মানুষটার সাথেই তাকে সারা জীবনের জন্য থাকতে হবে। তাই প্রাপ্তিও চেষ্টা করছে শত কষ্টের পরও মানিয়ে নিতে। আদনানের ওই চাকরিটা হয়নি, তবে এর মাঝেও এসে সে আরও কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়ে গেছে। বন্ধুদের অন্যান্য চাকরির জন্য খোঁজ খবরও রাখতে বলে গেছে। প্রাপ্তি নিজেও পড়াশোনা নিয়ে নিজেকে বিজি রাখার চেষ্টা করছে। একটু দম নিতে, ফ্রেশ মুডে থাকার জন্য ত্রিধা, অঙ্কিতা আর সে মিলে গ্রুপ স্টাডি করছে। কখনো নিজের বাসায়, আবার কখনো 2 বান্ধবীর বাসায়। আজ ত্রিধার বাসায় গিয়েছিল গ্রুপ স্টাডি করার জন্য। সন্ধ্যা হওয়ার আগেই সে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে ফিরোজ ইসলামকে বাসায় দেখে একটু অবাকই হয়, কেননা তার বাবা ভীষণ ব্যস্ত মানুষ এবং পরিশ্রমী। ছোটবেলা থেকেই পরিশ্রম করে আসছে লোকটি, এখনও ক্ষান্ত হয়নি। চাকরির পাশাপাশি একটা ব্যবসাও করে সে। তার অদম্য পরিশ্রমের ফলেই প্রাপ্তি এবং সবাই আরাম আয়েশে জীবন যাপন করতে পারছে। সুমনা বেগম শিক্ষিত মেয়ে। প্রাপ্তি হওয়ার আগ অবধি একটা স্কুলে চাকরি করলেও প্রাপ্তি পেটে আসার পর ফিরোজ ইসলাম আর তাকে কাজ করতে দেননি। সুমনা বেগমের হাত ধরে অনুরোধ করে নরমস্বরে বলেছিলেন, সুমনা, তোমার শখ ও স্বপ্নকে আমি সম্মান করি। সবসময়ই আমি তোমার পাশে ছিলাম, এখনও আছি আর ভবিষ্যতেও থাকব। কিন্তু তোমার কাছে আমার একান্তই অনুরোধ, তুমি এখন আর বাইরে কোনো কাজ করো না। আমাদের সন্তানকে সময় দাও, ফ্রি সময় কাটাও প্লিজ। সুমনা বেগম রাজি হয়েছিলেন। প্রাপ্তি হওয়ার পরও ফিরোজ ইসলাম তাকে কাজ করতে নিষেধ করেছিলেন, কারণ তিনি চাননি তার সন্তান বাবা মা উভয়েরই অনুপস্থিতিতে বড় হোক। যেহেতু ফিরোজ ইসলাম কাজের জন্য সবসময় বাইরেই থাকেন, সেহেতু প্রাপ্তিকে সার্বক্ষণিক সময় দেওয়ার জন্য সুমনার প্রাপ্তির কাছে থাকা উচিত। সুমনা বেগমও কোনো প্রকার জেদ করেনি। তিনি মন প্রাণ সবকিছু স্বামী, সংসার আর সন্তানের জন্যই উজাড় করে দিয়েছেন। এসব কথা প্রাপ্তি তার মায়ের থেকেই শুনেছিল। আগে প্রায় পুরনো কথা উঠলে সুমনা বেগম তার সুখকর অতীতের ঘটনাগুলো মেয়েকে শোনাতেন। প্রাপ্তি তার বাবার পাশে বসে জিজ্ঞেস করল, আব্বু, কি হয়েছে? এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে বসেছিলেন তিনি। প্রাপ্তির উপস্থিতি টের পেয়ে বললেন, কিছু না তো। কখন এলি মা? মাত্রই। বলো কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে। লাগবেই তো, নিজের শরীরের তো কখনো একটু যত্ন নাও না। সুমনা বেগম শরবতের গ্লাস এনে ফিরোজ ইসলামের হাতে তুলে দেন। অভিযোগের সুরে মেয়ের উদ্দেশ্যে বলেন, তুইই বল কিছু। আমার কথা তো তিনি কখনো দামও দেন না। আহা, মেয়ের সামনে কি ছেলেমানুষি শুরু করলে? গ্লাসের শরবতটুকু এক চুমুকে শেষ করে বললেন ফিরোজ ইসলাম। এরপর মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, তোর পরীক্ষা কবে থেকে রে মা? সামনের সপ্তাহ থেকে। মন দিয়ে পড়, ভালো করে পরীক্ষা দিবি কেমন? যা গিয়ে এখন একটু রেস্ট কর। প্রাপ্তি আর কথা বাড়াল না, চুপচাপ নিজের রুমে চলে যায়। একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যার নাস্তা করে আবার পড়তে বসে। পরের দিন থেকেই তার মনে হতে থাকে বাড়ির হাওয়া একটু যেন কেমন পাল্টিয়েছে। বাবার সঙ্গে সঙ্গে মাকেও কেমন চিন্তিত দেখাচ্ছে। সে মাকে বারংবার জিজ্ঞেস করে, খুঁচিয়েও কোনো কথা পেট থেকে বের করতে পারেনি। সতর্কতার সাথে সুমনা বেগম প্রাপ্তির প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে বলতেন, তুই অযথা চিন্তা করছিস, কিছুই হয়নি, তুই গিয়ে পড়তে বস। প্রাপ্তির বুঝতে কষ্ট হতো না যে বাবা মা তার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে সে এটাই বুঝতে পারছে না। উপায়ন্তরহীন হয়ে সে মামা মামির কাছে যায়, তবে তাদের থেকেও সে আশাজনক কিছু জানতে পারেনি।
এদিকে তার পরীক্ষাও শুরু হয়ে যায়। আপাতত সে বহিরাগত সব চিন্তাভাবনা বাদ দিয়ে পরীক্ষায় ফোকাস করার চেষ্টা করে। কয়েকটা পরীক্ষা শেষ হওয়ার পরই সে হাওয়া ববলের আভাস একটু একটু করে পেতে শুরু করে। প্রায়ই বাড়িতে লোকজন আসছে। সে রুম থেকে ফিসফিসানি কথা শুনতে পায়। এদের মধ্যে সে কাউকে কাউকে চেনে, আবার কেউ কেউ অচেনা। ঘন ঘন এই লোকগুলো কেন আসছে বাড়িতে সে কিছুতেই বুঝতে পারছে না। আজ বাড়িতে যেই মধ্যবয়স্ক লোকটা এসেছে তাকে প্রাপ্তি চেনে। বেশ চেঁচামেচির শব্দ শুনে সে পড়ার টেবিল ছেড়ে দৌড়ে ড্রয়িং রুমে যায়। এই লোকটার সাথে তার বাবার খুব সদ্ভাব ছিল। প্রাপ্তি তাকে মামা বলে ডাকে। এই লোক এমন উঁচু গলায় বাবার সাথে কেন কথা বলছে তাহলে? প্রাপ্তিকে দেখা মাত্রই সুমনা বেগম কড়া দৃষ্টিতে তাকিয়ে ভেতরে যেতে বলেন। প্রাপ্তি তবুও সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। বাধ্য হয়ে সুমনা বেগম প্রাপ্তির হাত ধরে টেনে রুমে এনে দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। সম্পূর্ণ ঘটনা প্রাপ্তির কাছে ভীষণ অদ্ভুত মনে হচ্ছে। সবাই মিলে তার থেকে কি লুকানোর চেষ্টা করছে? বাবার সাথে করা খারাপ আচরণগুলো বারবার মনে হতে থাকে তার। কান্না পাচ্ছে ভীষণ। সে কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। এখনও তার দুটো পরীক্ষা বাকি আছে। সুমনা বেগম সন্ধ্যায় যখন প্রাপ্তিকে নাস্তা দিতে আসেন, তখন প্রাপ্তি দেখতে পায় তার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। প্রাপ্তি মায়ের হাত চেপে ধরে। প্রচণ্ড জেদ ধরে সত্যিটা জানার জন্য। বরাবরের মতো এবারও সুমনা বেগম প্রাপ্তিকে এড়িয়ে যায়। এসব ট্রমা আর প্রাপ্তি নিতে পারছিল না। চিন্তায় চিন্তায় ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল। মাথা ব্যথা শুরু হয়ে যায়। কোনো রকমভাবে নেক্সট পরীক্ষাটা দেয়। তবে এই পরীক্ষাটি তার গত হওয়া পরীক্ষাগুলো থেকে অনেক খারাপ হয়েছে। একবার মনে হয়েছে আদনান কিংবা শান্তর কাছে জানতে চাইবে ওরা কিছু জানে কিনা। পরক্ষণেই মনে হলো কি হয়েছে অথবা কি হচ্ছে এসব বাড়িতে থেকেও প্রাপ্তি জানতে পারছে না। আর ওরা এতদূর থেকে কি করে জানবে? রুমানা বেগমের থেকেও প্রাপ্তি কিছুই জানতে পারেনি। ভালোবাসার ডিপ্রেশন পেরিয়ে এবার যেন পারিবারিক ডিপ্রেশন তাকে পেয়ে বসল। বাবা মায়ের লুকিয়ে কান্না করা, কষ্ট পাওয়া এগুলো প্রাপ্তি সহ্য করতে পারে না। তারও যে ভীষণ কষ্ট হয়। এমন কি হয়ে গেছে হঠাৎ করে? কেন বাবা মা তাকে কিছুই বলছে না? লাস্ট পরীক্ষা দিয়ে নানান রকম চিন্তা ভাবনা করতে করতে সে ত্রিধা আর অঙ্কিতার সাথে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে বাজারে রিকশা থেকে নেমে বেশ জটলা দেখতে পায়। দূর থেকে সে ফিরোজ ইসলামকেও দেখতে পায়। একজন লোক অকথ্য ভাষায় কথা শোনাচ্ছে ফিরোজ ইসলামকে। আর তিনি মাথা নত করে দাঁড়িয়ে রয়েছেন। প্রাপ্তি দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। হঠাৎ সে কান্না করে ফেলে। ভিড়ের মধ্যে এখানে মেয়েকে দেখে দিশেহারা হয়ে পড়েন ফিরোজ ইসলাম। ত্রিধা আর অঙ্কিতাকেও সেখানে দেখে তিনি ওদেরকে বলেন প্রাপ্তিকে এখান থেকে নিয়ে যেতে। কিন্তু প্রাপ্তি তো কিছুতেই এখান থেকে যাবে না তার বাবাকে রেখে। উপস্থিত কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করে অকথ্য ভাষায় কথা বলা লোকটির উদ্দেশ্যে বলেন, আচ্ছা এখন যাও, এইসব বিষয়ে পরে কথা বইল। মাইয়াটা কাঁদতেছে। লোকটি থামল তো ঠিকই, কিন্তু যাওয়ার আগে ফিরোজ ইসলামকে টাকার জন্য শাসিয়েও গেল। প্রাপ্তি তখনও কাঁদছিল। এত মানুষের সামনে অপমানিত হয়ে ফিরোজ ইসলামের চোখেও পানি টলমল করছিল। যারা আগে তাকে সালাম দিয়ে কথা বলতো, তারা এখন তার দুঃসময়ে যা তা বলে যাচ্ছে। সময় কত কিছুই না বদলে দেয়। প্রাপ্তির বাবার শোরুমে টিভি, ফ্রিজ এসবের বিজনেস ছিল। এতদিন সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে সে লসের মুখে পড়তে থাকে। ধার দেনা করা শুরু করে তখন। এতে লাভ হওয়ার বদলে লস হয়ে যায় দ্বিগুণ। শোরুমের দোকান বন্ধ হয়ে যায়। চারদিকে শুধু ঋণ। সব মিলিয়ে প্রায় 2.5 কোটি টাকার ঋণ রয়েছে মানুষজনের কাছে। নির্দিষ্ট একটা সময়ও সে চেয়ে নিয়েছিল। তবে এতগুলো টাকা সে জমাতে পারেনি আর শোধও করতে পারেনি। ব্যাংকে 6 লক্ষ টাকা আছে, যেগুলো সে প্রাপ্তির বিয়ের জন্য তুলে রেখেছে। এদিকে প্রাপ্তির পরীক্ষা বলে কেউই প্রাপ্তিকে এসব ঘটনা জানতে দেয়নি। এদিকে পাওনাদাররা টাকা না পেয়ে ফিরোজ ইসলামের ওপর চওড়া হয়ে উঠেছে।
প্রত্যহ তারা বাড়িতে রাস্তাঘাটে ফিরোজ ইসলামকে কথা শুনিয়ে যাচ্ছে। ঋণ শোধ করার জন্য এতগুলো টাকা বা তাকে দেব? সবশেষে জানা গেল এই ঘটনা প্রাপ্তি আর পাত্রপক্ষ ব্যতীত সবাই জানত। আসাদ রহমান কিংবা আদনানের কাছেও এত টাকা নেই যে তারা কেউ সাহায্য করবে। ব্যক্তিগতভাবে আসাদ রহমান এমনিতেই প্রাপ্তির পরিবারকে পছন্দ করে না, তাই যতটুকু সাহায্য করা যায় ততটুকুও করতে নারাজ সে। গোপনে রুমানা বেগম তার কাছে জমানো ৫০,০০০-এর মতো টাকা সুমনা বেগমের হাতে তুলে দিয়েছেন। আদনানও নিজের জমানো ৯০,০০০-এর মতো টাকা পাঠিয়েছে। তবে এসব টাকা ঋণের তুলনায় কিছুই না। কথা তো আর লুকিয়ে থাকে না। ছেলের পরিবারের কানেও কথাগুলো চলে যায়। শান্ত সব জেনে ১.৫ লক্ষর মতো টাকা পাঠাতে চায়। তবে ফিরোজ রহমান শান্তর টাকা নিতে অস্বীকৃতি জানান। বিষয়টা খুবই খারাপ দেখায়। শান্ত আশ্বস্ত করে বলে, পরবর্তীতে সব ঠিকঠাক হলে টাকাগুলো তাকে ফিরিয়ে দিলই হবে। এভাবে সে কিছু টাকা জমাতে সক্ষম হলেও এখনও অনেক টাকা বাকি। কি করবে না করবে কিছুই বুঝতে পারছিলেন না। সেই সময়ে প্রাপ্তি এবং সুমনা বেগম বাড়িটা বিক্রি করে দিতে বলেন। হাতে যেই টাকাগুলো আছে আর বাড়ি বিক্রির টাকা দিয়ে ঋণ শোধ করা হয়ে যাবে। একবার ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবলেও মা মেয়ে এই সিদ্ধান্ত বাতিল করে দেয়। যেহেতু মাথার ওপর একটা ছাদ এখনও রয়েছে, তাই অন্যত্র নতুন করে ঋণী হওয়ার দরকার নেই। ফিরোজ ইসলাম প্রথম দিকে বাড়ি বিক্রি করতে নারাজ হলেও এক পর্যায়ে পরিস্থিতি, প্রাপ্তি ও সুমনার কথায় রাজি হয়ে যায়। বাড়ি বিক্রির টাকা দিয়ে ঋণ শোধ করলেও এদিকে তাদের জন্য নতুন কিছু যে অপেক্ষা করছিল সেটা এই পরিবার আন্দাজও করতে পারেনি। প্রাপ্তিরা এখন একটা ভাড়া বাসায় থাকে। সকলের থেকে অনেকটাই নিজেদের গুটিয়ে নিয়েছে তারা। একদিন ছেলের বাড়ি থেকে ফোন আসে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই বিয়ে হবে না। নিজেদের একটা বাসস্থান নেই এমন ভাসমান পরিবারের মেয়েকে তারা ছেলের বউ করতে পারবে না। কেননা শান্তদের স্ট্যাটাস আর প্রাপ্তিদের স্ট্যাটাস এখন আর এক নয়। এই কথা শুনে ফিরোজ ইসলাম আর সুমনা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা শান্তর বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের কাছে অনেক অনুরোধ করে বিয়েটা যাতে তারা না ভেঙে দেয়। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল। তারা অন্যত্র মেয়ে দেখছে এবং সেখানেই শান্তর বিয়ের কথাবার্তা চলছে। এই প্রস্তাবে শান্তরও কোনো দ্বিমত নেই। অসহায় হয়ে শূন্য হাতে বাড়িতে ফেরে ফিরোজ ইসলাম আর সুমনা বেগম। মেয়ের বিয়ে ভাঙার কারণ হিসেবে বারবার নিজেকে দোষী বলতে থাকেন ফিরোজ ইসলাম। সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। এলাকায় এবার আরও একটা বদনাম রটে গেল। মেয়ের বদনাম যে বাবা হয়ে সহ্য করা যায় না। প্রাপ্তি চুপচাপ ছিল এতদিন। সে এবার বাবা মায়ের রুমে যায়। বাবার হাত ধরে শান্ত কণ্ঠে বলে, কাঁদো কেন তুমি? ফিরোজ ইসলামের কান্না বাড়ে। মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। ক্রন্দনরত স্বরে বলেন, মা রে, আমি যদি একবারও জানতাম বাড়ি বিক্রির জন্য তোর বিয়েটা ভেঙে যাবে তাহলে জীবন থাকতে বাড়িটা বিক্রি করতাম না। প্রাপ্তি শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে বলে, তুমি কেঁদো না বাবা। যা হয় ভালোর জন্যই হয়। প্রাপ্তি, মামা মামি সবাই তাদেরকে বুঝো দেওয়ার চেষ্টা করে। পরের দিনই প্রাপ্তি ব্যাংক থেকে ১.৫ লাখ টাকা তুলে শান্তকে পাঠিয়ে দেয়। সাথে ফোনে একটা টেক্সট করে, দুঃসময়ে সাহায্য করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। আপনার টাকাগুলো পাঠিয়ে দিয়েছি। চেক করে দেখবেন। এর থেকে একটা বেশিও কথা সে লিখেনি। এমনকি বিয়ের প্রসঙ্গেও সে কোনো কথা বলেনি। কিছু জিজ্ঞেসও করেনি। এলাকার অনেকের অনেক ধরনের কথা শুনেও প্রাপ্তি কোনো কিছুতে কান দেয় না। শহরে অবশ্য বিয়ে ভাঙা নিয়ে তেমন মুখরোচক গল্প হয় না। প্রাপ্তির দাদা দাদি জীবিত নেই। তাদের আর্থিক অবস্থাও সচ্ছল ছিল না। যেটুকু সম্পত্তি ছিল দাদা দাদির মৃত্যুর পর ৩ ভাইয়েরা মিলে ভাগ করে নিয়েছে। ফিরোজ ইসলাম নিজের ভাগের জমিটুকু বিক্রি করে টাকা নিয়ে এসেছিল। এরপর একটু একটু করে টাকা জমিয়ে সে এই বাড়িটা করেছিল। কত স্মৃতি আর কত হাড় ভাঙা পরিশ্রমের ফল ছিল ওই বাড়িটা, তা ফিরোজ ইসলামের চেয়ে ভালো অন্য কেউ জানে না।
চাচারা বিয়ে ভাঙার খবরটি শুনেছেন, তবে খুব একটা মাথা ঘামায়নি। শুনতে খারাপ লাগলেও সত্য, ওই দুঃসময়ে তারা একটা কানাকড়ি দিয়েও সাহায্য করেনি। এমনও নয় যে তাদের আর্থিক অবস্থা ভালো নয়, বরং ফিরোজ ইসলামের চেয়ে তার বাকি দুই ভাইয়ের আর্থিক অবস্থা অনেক বেশিই ভালো। চাইলেই হয়তো তারা সাহায্য করতে পারত, কিন্তু করেনি। এসব ভাবলেই বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রাপ্তি নিজের খরচ চালানোর জন্য বাবার অগোচরে কয়েকটা টিউশনি করাচ্ছে। বাবা জানলে কখনোই করতে দেব না। টিউশনিগুলো বাড়িতে গিয়ে পড়াতে হয়। এক একটা বাড়িও অন্য বাড়ি থেকে দূরে। রিকশা করে না গিয়ে বেশিরভাগ সময় সে পায়ে হেঁটেই যায়। মেয়ের এমন কষ্টের কথা জানতে পারলে ফিরোজ ইসলাম সহ্য করতে পারবেন না। প্রাপ্তি তার বাবা মাকে বোঝায়, একদিন সব ঠিক হয়ে যাবে। তাদের সুসময় আবারও ফিরে আসবে। মাসের শেষের দিকে আদনান একেবারে ঢাকায় চলে আসে। এখন থেকে সে এখানেই চাকরি করবে। প্রাপ্তির বিয়ে ভাঙার খবর, বাড়ি বিক্রির খবর সবই সে শুনেছিল। সব জেনেও সে আসতে পারেনি। ইচ্ছে করেই আসেনি। এমন খারাপ সময়ে যে সে ওদের জন্য কিছুই করতে পারবে না। সামনে থেকে ওই অসহায় মুখগুলোও সে দেখতে পারত না। বাড়িতে ফিরে প্রাপ্তিদের বাড়ির দিকে তাকাতেই বুকটায় কেমন মোচড় দিয়ে ওঠে। বাড়ির রং পাল্টানো হয়েছে, এছাড়া বাকি সবকিছুই আগের মতো রয়েছে। সব ঠিক আছে, শুধু প্রাপ্তিরা আর নেই। দুপুরের দিকে রুমানা বেগমের থেকে প্রাপ্তিদের ভাড়া বাড়ির ঠিকানা নিয়ে বের হয়। বড্ড খারাপ লাগছিল তার। কোন মুখে সে প্রাপ্তির সামনে দাঁড়াবে? প্রাপ্তি কি তাকে ঘৃণা করে? করারই কথা। খারাপ সময়ে যারা পাশে থাকে না, তারা আবার কিসের বন্ধু? বাড়িতে গিয়ে শুধু সুমনা বেগমকে পাওয়া গেল। বাসাটা মোটামুটি ধরনের বলা যায়। আদনানকে দেখে সুমনা বেগম ভীষণ খুশি হয়। ওকে বসতে দিয়ে তিনি চা বিস্কুট নিয়ে আসেন। কথায় কথায় সেই অতীতের প্রসঙ্গ আসে। সন্তর্পণে চোখের পানি মোছেন তিনি। ঋণ শোধ করেও প্রাপ্তির বিয়ের জন্য কিছু টাকা ব্যাংকে রেখে দিয়েছিলেন। সেখান থেকে কাছের যারা টাকা দিয়ে সাহায্য করেছিল তাদের টাকা শোধ করে দিয়েছে। এমনকি আদনানের দেওয়া ৯০,০০০ টাকাও প্রাপ্তি রুমানা বেগমের হাতে দিয়ে এসেছে। এখন অল্প কিছু টাকা বেঁচে আছে। বেশি খরচা সংসারে করা হচ্ছে না। টাকা জমাতে হবে। অনেক টাকার প্রয়োজন। ফের বাড়ি করতে হবে। এতক্ষণ নিশ্চুপ হয়ে আদনান সুমনা বেগমের কথা শুনছিল। তার মনটা উসখুস করছিল প্রাপ্তিকে দেখার জন্য। না পেরে সে বলেই বসল, প্রাপ্তি কোথায় আন্টি? তিনি আরও একবার শাড়ির আঁচলে চোখের পানি মুছে বললেন, টিউশনি করাতে গেছে। ও টিউশনি করাই? হ্যাঁ। এই অবস্থা দেখে এখন কয়েকটা টিউশনি নিয়েছে। ভীষণ কষ্ট হয়ে যায় মেয়েটার। তবুও করছে যাতে নিজের খরচটা অন্তত চালাতে পারে। তোর আঙ্কেল এসব জানে না। কখন আসবে প্রাপ্তি? ওর আসতে আসতে সন্ধ্যা হবে। তোর কি তাড়া আছে আজ? না থাকলে থেকে যা। আমি রান্নাবান্না করি। রাতে একদম খেয়ে তারপর যাস। আচ্ছা। দুপুরে খেয়েছিলি? হ্যাঁ। তোমার ভাই ভাবি তারা কোথায় থাকে এখন? ওরা পাশের বাড়িতে থাকে। তুই টিভি দেখ। কিছুক্ষণ টিভি দেখে, কিছুক্ষণ ফোন চেপে সময় পার করে আদনান। সন্ধ্যার আজানের সময় প্রাপ্তি আসে। দরজায় নক করার শব্দ শুনে আদনান নিজে গিয়ে দরজা খুলে দেয়। সে অবাক হয় প্রাপ্তির রোদে পোড়া ক্লান্ত, বিধ্বস্ত মুখটা দেখে। আদনানকে এখানে দেখে প্রাপ্তিও চমকে যায়। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কখন এলে? আদনান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। সে তৎক্ষণাৎ কিছুই বলতে পারছিল না। ক্লান্ত প্রাপ্তির ফ্রেশ হওয়াটা জরুরি ছিল। গোসল না করলে এখন একদম স্বস্তি পাবে না। ঘামে শরীর চিটচিট করছিল। সে আদনানকে বলল, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আদনান তখনও কিছু বলল না।
তার মনে হচ্ছে হঠাৎ করে এই প্রাপ্তি যেন অনেকটা বড় হয়ে গেছে। পরিস্থিতি মানুষকে এভাবেও বদলে দেয়। প্রাপ্তি গোসল সেরে শুয়ে পড়েছে। তার একদম মনেই নেই যে আদনান এসেছে। ড্রয়িং রুমে অনেকক্ষণ অপেক্ষা করেও প্রাপ্তির দেখা না মেলায় সুমনা বেগম এবার নিজেই মেয়েকে ডাকতে আসেন। আর এসে দেখতে পান এর মধ্যেই প্রাপ্তি ঘুমিয়ে পড়েছে। ভেজা চুল থেকে পানি পড়ে বালিশ, বিছানা ভিজে যাচ্ছে। মেয়েকে ডাকতে গিয়েও তিনি থেমে যান। ক্লান্ত, মলিন মুখটা দেখে আর ডাকতে ইচ্ছে হল না। তিনি আলগোছে প্রাপ্তির মাথাটা নিজের কোলের ওপর নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছে দিচ্ছিলেন। সুমনা বেগমেরও সাড়া না পেয়ে আদনান এবার নিজেই আসে প্রাপ্তির রুমে। সুমনা বেগম দরজার দিকে তাকিয়ে আদনানকে ইশারায় বললেন, ঘুমিয়ে পড়েছে। আদনান স্মিত হেসে তার মতো করে ইশারায় বলল এবং ঠোঁট নাড়াল, সমস্যা নেই। এরপর ধীর পায়ে এসে প্রাপ্তির পাশে খাটের ওপর বসল। রুমের দেয়ালে পেইন্টিং করা। এগুলো প্রাপ্তিই করেছে, এতে কোনো সন্দেহ নেই। তার আগের রুমটার মতো সাজানোর আপ্রাণ চেষ্টা সে করেছে। তবুও যেন একটু ফাঁকফোকর রয়েই গেছে। এই বাড়ির দেয়ালের কোথাও কোথাও রং উঠে গেছে। দেয়ালের গায়েও কালসিটে দাগ রয়েছে। এই খুঁতগুলোই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা প্রাপ্তির আগের রুম নয়। হতেই পারে না। সুমনা বেগম প্রাপ্তির মাথাটা আবার বালিশে রেখে আদনানকে নিচু স্বরে জিজ্ঞেস করেন, কি দেখছিস? আদনান উত্তরে কিছুই বলতে পারল না। শুধু ভেতর থেকে দীর্ঘকায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সুমনা বেগম তবুও উত্তরের প্রতীক্ষায় আদনানের দিকে তাকিয়ে থাকেন। এক প্রকার দায় সারতেই আদনান বাধ্য হয়ে দুদিকে মাথা নেড়ে বলল, কিছু না। প্রাপ্তির রুম থেকে বের হওয়ার পর আদনান নিজের রুমে চলে এসেছে। সুমনা বেগম অনেকবার করে রাতের খাবার খেয়ে আসতে বলেছিলেন। আদনান শোনেনি। প্রাপ্তিকে দেখার আগ পর্যন্ত সেও ঠিক করেছিল রাতের খাবার খেয়েই আসবে। কিন্তু তা আর হয়ে উঠল না। বুকের কোথায় যেন একটা চাপা আর্তনাদ বারবার জেগে ওঠে। অস্বস্তি, অস্থিরতায় দম আটকে আসে। কেন এমন হয় আদনান জানে না। আবার হয়তো জানে, কিন্তু কাউকে সেটা জানতে দিতে চায় না। বাড়িতে ফিরে রুমানা বেগমের সাথে দেখা হয়ে যায় আদনানের। ছেলের চিন্তিত মলিন মুখ দেখে তিনি জানতে চান, কি হয়েছে? কিছু না বলে আদনান নিজের রুমে চলে যায়। তার কারো সাথে এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। একটু একা থাকতে ইচ্ছে করছে। প্রাপ্তিকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় আদনান প্রাপ্তির বাসায় আসে। সারা রাত তার ভালো করে ঘুম হয়নি, যার দরুন চোখ দুটো জ্বলছে এখন। আজকে তার অফিসের প্রথম দিন, তাই যেতেই হবে। যাওয়ার পথে কি মনে করে যেন এই বাসায় চলে এসেছে। আসার পর থেকে তার নিজের কাছেই কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করে। অথচ আগের বাড়িতে থাকতে হুটহাট কারণ ছাড়াই চলে যেত। তখন তো কোনো রকম অস্বস্তি লাগত না। তবে আজ কেন? যাক, সেসব প্রশ্নের উত্তর মেলার আগেই দরজা খুলে দিলেন ফিরোজ ইসলাম। আদনানকে দেখে আপ্লুত হয়ে বলেন, আরে তুই, ভেতরে আয়। আদনান আগে ভেতরে ঢুকল। বাড়ির সবাই তখন নাস্তা করতে বসেছে। পেছনে থেকে ফিরোজ ইসলাম বললেন, কাল নাকি এসেছিলি তুই? আমার সাথে দেখা না করে চলে গেলি কেন? আদনান সোফায় বসতে চাইছিল। ফিরোজ ইসলাম ঠেলে চোখের ইশারায় ডাইনিং চেয়ারে বসতে বললেন। আদনানও তাই করল। একটা চেয়ার টেনে প্রাপ্তির পাশে বসল সে। গ্লাস থেকে পানি পান করে ফিরোজ ইসলামের উদ্দেশ্যে বলল, হঠাৎ একটা কাজ পড়ে গেছিল। ওহ, এখানেই চাকরি নিয়েছিস শুনলাম। হ্যাঁ, অফিসেই যাচ্ছি এখন। বেশ, নে নাস্তা কর। না, না, সকালে মা জোর করে খাইয়ে দিয়েছে। এখন অল্প একটু খেলে কিছু হবে না। বলে আদনানকে প্লেটে দুটো পরোটা, অর্ধেক ডিম ভাজি আর আলু ভাজি তুলে দিলেন সুমনা বেগম। বাধ্য হয়ে আদনানকে খাওয়া শুরু করতে হয়।
খেতে খেতেই আদনান ফিরোজ ইসলাম আর সুমনা বেগমের সাথে টুকটাক কথা বলে। প্রাপ্তি পুরোটা সময় নীরব ভূমিকাই পালন করে। খাওয়া শেষ করে প্রাপ্তি সবার আগে। সে ঘরে গিয়ে তার ব্যাগ এনে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বের হওয়ার মুহূর্তে আদনান পেছনে থেকে বলে, দাঁড়া প্রাপ্তি, আমার অফিস তোর ভার্সিটির ওখানেই, দুজনে একসাথে যাই। প্রাপ্তি বাবার দিকে তাকিয়ে বাধ্য হয়েই দাঁড়াল। আদনান হাত ধুয়ে তার ব্যাগ নিয়ে উঠে আসে। যাওয়ার পূর্বে দুজনের থেকে বিদায়ও নিয়ে নেয়। বাড়ির বাইরে গিয়ে আদনান রিকশা নিতে চাইলে প্রাপ্তি বলে, আমি রিকশায় যাব না, তোমার যদি দেরি হয়ে যায় তাহলে তুমি রিকশায় করে চলে যাও। আদনান একটু থমকায়, নিজেকে সামলে নিয়ে বলে, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, হাঁটতে ভালো লাগে। আদনান হাত ঘড়িতে সময় দেখে বলল, ঠিক আছে, আমারও সমস্যা নেই। দুজনে পাশাপাশি চুপচাপ হাঁটছিল। একসময়ে প্রাপ্তি নিজে থেকেই বলে, কাল চলে গেছিলে কেন? তুই ঘুমিয়ে পড়েছিলি তাই। আর একটু বসলেই পারতে। রাতে তো খাওয়ার সময় উঠেছিলাম। তাতে কি? এখন তো দেখা হলো। হুম। আবারও কিছুক্ষণ পিনপতন নীরবতা। গাড়ির, রিকশার হর্ন আর পথচারী কিছু ব্যক্তির কথার শব্দ ব্যতীত ওদের কোনো আলাপ নেই। আদনান কিছুটা সময় নিয়ে বলে, তুই কি আমার ওপর রেগে আছিস প্রাপ্তি? কী জন্য রেগে থাকব? তোদের ওমন একটা খারাপ সময়ে আমি পাশে এসে থাকতে পারিনি। প্রাপ্তি শব্দ করে হেসে ওঠে। আদনানের দিকে তাকিয়ে বলে, তুমি ওই সময়ে এসে ইবা কি করতে? ওই সময়টাতে আমাদের মেন্টালি সাপোর্ট নয়, ফিনান্সিয়াল হেল্প দরকার ছিল। আর তোমার দিক থেকে যতটা সম্ভব ততটা হেল্প করেও ছিলে। তাহলে রাগ করার কথা আসছে কোত্থেকে? তুই টাকাগুলো মায়ের কাছে ফেরত দিয়ে এসেছিস। হ্যাঁ। তোমার টাকা একেবারে কেন নেব? এখন আর কারো কাছেই আমরা ঋণী নই। আমরা এখন মুক্ত, স্বাধীন। যতটুকু অর্থ ও স্বার্থ আছে ততটুকুর মধ্যেই নিজেদের চাহিদা মেটাই। তুই অনেক বড় হয়ে গেছিস প্রাপ্তি। প্রাপ্তি রহস্যময়ী হাসি দিয়ে বলল, হয়তো। মাঝরাস্তায় এসে প্রাপ্তি দাঁড়িয়ে যায়। আদনান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, দাঁড়ালি কেন? আমার একটা কাজ আছে। তুমি অফিসে চলে যাও। এত সকালে তোর আবার কি কাজ? আছে একটা কাজ। প্রাইভেট পড়াতে যাবি? না। তোমায় কে বলল আমি প্রাইভেট পড়াই? মা। হুম। প্রাইভেট না থাকলে কোথায় যাবি সেটা বল। লাইব্রেরি। কিছু বই কিনতে হবে। এখনই? পড়ে আমার সময় নেই। কি কি বই আনতে হবে আমায় লিস্ট করে দিস, আমি এনে দেব। কেন? আবার কেন কি? আমি বলেছি তাই। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে। এখন রিকশা নিই? তোকে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। আমার তো এখন ক্লাস নেই। দ্বিতীয় বর্ষের ক্লাস এখনো শুরু হয়নি। তাহলে তুই এত সকালে বের হয়েছিস কেন? ত্রিধার বাসায় যাব। ওখানে কিছুক্ষণ থেকে প্রাইভেট পড়াতে যাব। আদনান কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, ঠিক আছে। এরপর সে হাত নাড়িয়ে একটা রিকশা থামায়। ইশারায় প্রাপ্তিকে রিকশায় উঠতে বলে। পাশে নিজেও বসে। রিকশা চলতে শুরু করলে প্রাপ্তি বলে, তুমি কি এখন ত্রিধার বাসায় যাবে? তোকে নামিয়ে দিয়ে আসব। এত কষ্ট করার কিন্তু দরকার ছিল না। তোর কাছে এটা কষ্ট মনে হচ্ছে? তা নয়তো কি? আমার তো মনে হচ্ছে না। তোর সঙ্গ ভালো লাগছে তাই যাচ্ছি। কি ব্যাপার বলো তো? মা তোমার ব্রেইন ওয়াশ করেছে নাকি? নিশ্চয়ই কেঁদে কেটে তোমার মন গলিয়েছে। মানে?
খুব সহজ। একই তো ফ্যামিলি ক্রাইসিস, তার ওপর আমার বিয়েটাও ভেঙে গেল। সব মিলিয়ে তো ভালো একটা প্রেশার যাচ্ছে আমার ওপর। এজন্য আমি হয়তো ডিপ্রেশনে আছি, এমনটা মা ভাবে আর কি। তাই হয়তো তোমায় বলেছে আমায় একটু সময় দিতে, স্বাভাবিক করতে। আদনান রাগীস্বরে মৃদু ধমক দিয়ে বলে, বাজে কথা বলবি না একদম। তোকে নতুন করে আমি কি স্বাভাবিক করব? তুই আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছিস। আর আন্টি মোটেও আমাকে এসব কিছু বলেনি। অযথা উল্টা পাল্টা চিন্তা করবি না আর আমারও মেজাজ খারাপ করবি না। আরে, রেগে যাচ্ছ কেন? তুই কথাই বলেছিস রাগ করার মতো। আচ্ছা সরি। তোমার হুড়পড়ির একটা গল্প বলো শুনি। অনেকদিন হয়েছে শোনা হয় না। মুড নেই এখন। নাকি হুড়পড়ি নেই? হুড় থাকবে না কেন? ও আমারই থাকবে। ওহ আচ্ছা। স্মিত হাসল প্রাপ্তি। কয়েক সেকেন্ড পর আদনান ডাকল, প্রাপ্তি। হু। রায়হানের সাথে তোর আর কথা হয়? না। পুলিশে কমপ্লেইন করার পর আর বিরক্ত করেনি। আর শান্ত ভাইয়া? তার সাথেও কন্ট্যাক্ট নেই। আর কন্ট্যাক্ট রাখার কোনো কারণও দেখি না। সে কাজটা কি ঠিক করেছে? বেঠিকের তো কিছু দেখি না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সঠিক থাকতে চাই। একটা সত্যি কথা বলবি? কি? তুই কি মন থেকে এই বিয়েতে রাজি হয়েছিলি? প্রাপ্তি হেসে বলল, এসব কথা এখন কেন জিজ্ঞেস করছো বলো তো? যখন এই কথাগুলো শোনার প্রতীক্ষায় ছিলাম, তখন তো একবার ভুল করেও জিজ্ঞেস করনি। জানতে চাওনি আসলেই আমি এই বিয়েতে খুশি ছিলাম কিনা। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না। মেয়াদবিহীন প্রশ্নের কোনো উত্তর হয় না। এছাড়া মন থেকে রাজি ছিলাম বা মুখ থেকে। বিয়েটা তো আর হয়নি। আদনান চুপ হয়ে যায়। প্রাপ্তির সাথে কথা বলতে গেলে এখন প্রতিটা কথায় সে হোঁচট খায়। তার মনে হয় প্রাপ্তির কথাগুলোতে একটা গোপন আক্রোশ, রাগ, অভিমান মিশে আছে, যেটা প্রাপ্তি সরাসরি কখনোই প্রকাশ করে না। আর হয়তো কখনো করবেও না। ত্রিধার বাড়ির গলির সামনে রিকশা আসতেই প্রাপ্তি রিকশাওয়ালাকে থামতে বলে। আদনান নেমে রিকশা ভাড়া মিটিয়ে দেয়। দুজনে গলি দিয়ে 2 মিনিট হাঁটার পর ত্রিধার বাসায় চলে আসে। প্রাপ্তি জানতে চায়, ভেতরে যাবে? না। দেরি হয়ে যাবে তাহলে। তুই ভেতরে যা। ঠিক আছে। সাবধানে যেও তুমি। অফিসে পৌঁছে একটা ফোন দিও। বলে প্রাপ্তি বাড়ির ভেতর ঢুকতে প্রস্তুত হয়। আদনান তখন কোনো কিছু না ভেবেই প্রাপ্তির হাত ধরে বলে, দাঁড়া প্রাপ্তি। তোকে কিছু কথা বলার আছে আমার। চলবে ইনশাআল্লাহ,